প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আশিক শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন এবং তোমাদের সবার প্রিয় অনুষ্ঠান প্রাণ মিল্ক ক্যান্ডি কুইজ শো। জানার আছে বলার আছে। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে বিশেষ কিছু তথ্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। চট্টগ্রামের কালুরঘাট থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়েছিল। এই কেন্দ্র থেকেই পাঠ করা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। চরমপত্র ও জল্লাদের দরবার ছিল এই বেতার কেন্দ্রের দুইটি জনপ্রিয় অনুষ্ঠান দুটিতে জেনারেল ইয়াহিয়া খানের পাশবিক আচরণের সঙ্গে সঙ্গে স্বাধীনতা বিরোধীদের তীক্ষ্ণ ভাষায় ব্যঙ্গ করা হতো। 1971 সালের 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে সার্বভৌম স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর বেতার কেন্দ্রটি বাংলাদেশ বেতার নামে সম্প্রচার শুরু করে। বন্ধুরা, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শব্দ সৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে রূপা ফরহাদ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে তিনি আমাদের সাথেই থাকবেন। চলো তার সাথে কথা বলি। আপু কেমন আছেন? ভালো আছি। আপু, বিজয়ের মাস ডিসেম্বর মাস, তাই শুরুতেই শুনবো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনার যোগদান হয়েছিল কিভাবে? আসলে বিজয়ের মাস তো 16 ডিসেম্বর। আমরা এখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যখন যাই তার আগের থেকেই 71-এ তো আমাদের মার্চে শুরু হলো যুদ্ধ। তার আগের থেকে অসহযোগ আন্দোলন চলছিল এবং আমরা রেডিও টেলিভিশনে তখন গান করি। আমি, আমার ছোট বোন মালাখুরম। হ্যাঁ, তখন এই অসহযোগ আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি এবং বিভিন্ন রকম গান গেয়ে তাদের বিরুদ্ধাচরণ করেছি। এইভাবেই আমরা এইভাবে গান গাওয়ার জন্য একদিন আমরা ডিআইটি বিল্ডিংয়ে গেলাম। রামপুরা না, ডিআইটি বিল্ডিং। আচ্ছা। সেখানে মতিঝিল, সেখানে গিয়েছি। সেখানে গান গাবো টেলিভিশনে। তো সারা রাত ধরে তখন রেকর্ডিং হতো এবং পরে এটা প্রচার হতো। তো আমরা সেভাবে গিয়েছি, আমি, আমার ছোট বোন এবং অন্যান্য শিল্পীরাও যাবে এবং হয়তো গিয়েছে, তারাও ফেরত এসেছে। যে দেখি পুরা টিভি ভবনটা পাকিস্তানি সৈন্য দিয়ে ভরা একদম। আমরা যাওয়ার পরে দেখি ওরা মানে একদম সৈন্যরা সব দাঁড়িয়ে আছে সারি বেঁধে। আমরা ভাবছি যে ভিতরে যাব কি যাব না, একটু ইতস্তত করছি। একটু ভয় পেয়েছি। তখন তো পরিবেশটা এইভাবেই আস্তে আস্তে এইভাবেই হচ্ছিল। তো আমাদের একজন টিভি কর্মকর্তা এসে আমাদেরকে বললেন যে এরকম তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি বাসায় চলে যাও, কারণ খুব সামনে কি হবে বলতে পারছি না। তারপর তো আমরা বাসায় চলেই আসলাম। এরপরে সেই দিনই রাত 11টা শুরু হয়ে গেল। 25শে মার্চের রাত। 25শে মার্চ আমরা যদি থাকতাম আজকে আর এখানে বসতে পারতাম না, কারণ সে রাতে পরে শুনেছি আর কি যে ও রাতে যারা ছিল ওখানে বাঙালি তাদেরকে তাদের প্ল্যান ছিল তারা মেরে ফেলবে, কিন্তু আমাদের মতনই সবাই জানাজানি হওয়াতে চলে এসেছে এবং কেউ ছিল না সেখানে, যার জন্য। তো পরে আমরা যখন চলে আসলাম, আসার পরে সে রাতেই যখন গোলাগুলি শুরু হয়ে গেল, আমার আব্বা আমাদেরকে বললেন যে তোমরা ভয় পেও না, সাহস সঞ্চার করো, কারণ উপায় নেই তো। এখন যদি আমরা ভয়ে চুপসে যাই তাহলে তো আমরা কিছুই করতে পারবো না দেশের জন্য। আব্বা খুব প্রতিবাদী ছিলেন। আব্দুল জব্বার খান আমার আব্বা, বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের পরিচালক, প্রয়াত। তো উনি বললেন যে এরকম তোমরা ভয় পেও না, তোমরা সাহস সঞ্চার করে এবং দেখো কি হয় সামনে। তো সেই রাতটা কোনো রকম আমাদের কেটে গেল। পরের দিন সকালবেলা দেখি আমরা পুলিশ ব্যারাকের কাছে ছিলাম, রাজারবাগ। তো রাজারবাগ কিছু পুলিশ এসে আব্বার কাছে দেখলাম রক্তমাখা শরীরে, তাদের ইউনিফর্ম। তো এসে আব্বার কাছে তারা বললেন যে আমাকে একটু আশ্রয় দেন, কারণ ওরা তো ওখান থেকে পালিয়ে এসেছে। বলে যে আমার আশেপাশে যারা ছিল সব মারা গেছে, আমাদের আত্মীয় স্বজন। ওরা দুজন এসেছিল। এসে তখন বললো, তো আব্বা তাড়াতাড়ি ওদের কাপড় চোপড় দিল এবং সেগুলো তারা পরলো, পরে টোরে তারপরে আমাকে আমার বোনকে একটু তারা দেখতে পেয়েছে যে আমরা আবার একটু উঁকি মারছিলাম যে কে আসলো না আসলো। তো দেখে বলে যে আব্বাকে বললেন যে আপনারা এইভাবে থাকা এখানে ঠিক হবে না, আপনার মেয়ে আপনার ছেলে সব তো ইয়াং, আপনারা এই বাসাটা ছেড়ে চলে যান, নিরাপদ স্থানে চলে যান। তখন আব্বা মনস্থ করলেন যে না, থাকাটা ঠিক হবে না, আর বসে থেকে এখানে মরে গেলে তো আর কিছুই করতে পারবো না, তাই না? তো কিছু একটা তো করতে হবে দেশের জন্য। তখন আব্বা আমাদেরকে নিয়ে চলে গেলেন দূরে গ্রামের দিকে, পিছনে একটু গ্রাম। সেখানে গিয়ে আমরা
অনেকে ছিল, আমাদের পাড়ার লোকজনও চলে আসলো আমাদের পিছে পিছে আব্বার সঙ্গে, অনেকে ছিল, প্রায় 45 জন মতন হবে। অনেক মানুষ। হ্যাঁ, অনেকে। তো ওখানে আশ্রয় দিল তারা। তখন তো মন মানসিকতা এক, আত্মা এক, প্রাণ সবার। মানে কিভাবে কে সাহায্য করবে, কিভাবে, এটাই ছিল বড় কথা। আপু তো এভাবে মানে এইভাবে দিনগুলো পার হয়ে গেল। যাই হোক, হ্যাঁ, তারপরে আব্বা চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, মানে কলকাতায় চলে গেলেন আমার আর 2 ভাইকে নিয়ে। আর বললেন যে তোমরাও আসো, আমি ওখানে চলে যাই, পরে পরে তোমরা আসো। একবারে তো এতজন যাওয়াটা মানে সম্ভব হচ্ছিল না। পরে আমরাও রওনা হলাম এক সময়, এবং অনেক চড়াই উতরাই পার হয়ে, মানে অনেক কষ্ট, একদম ইয়েদের তোপের মুখে, তাদের মুখে অনেক রকম রাজাকারের সামনে পড়ে, এরকম করে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মানে আগরতলা হয়ে তারপরে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, হ্যাঁ, আমরা ওখানে অংশগ্রহণ করলাম। আর ওখানে আমার আব্বা উপদেষ্টা ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। আমার ভাই ছিল রুমু খান, গিটার বাজাতো। আমার ভাই, আরেক ভাই ছিল জুলু খান, সে নাটকে অংশগ্রহণ করেছিল। তা আমরা 4 জন, আমরা ওখানে, আমি, আমার ছোট বোন মালা খুরম গান গাইতাম, আর তারা তো সেই ইয়েতে অংশগ্রহণ করেছে। আপু, আপনার সঙ্গে আরো অনেকক্ষণ কথা বলবো। একজন বন্ধু ফোনে অপেক্ষা করছে, তার ফোনটা নিয়ে আসি। ঠিক আছে। হ্যালো বন্ধু। হ্যাঁ, আমি রাজু বলছি ভাই, ভালো আছো? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি নাম? রাজু। রাজু। রাজু কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7-এ। 7-এ। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বিজয়ের মাস। বিজয়ের মাস। রাজু, তোমার জন্য প্রথম প্রশ্ন। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? অপশন ক আব্দুল্লাহ খালেদ, অপশন খ ওয়াসিম বাড়ি, অপশন গ আব্দুস সাত্তার। ঝটপট উত্তর দিয়ে দাও। হ্যালো। খালেদ। হ্যালো। অপশন ক আব্দুল খালেদ উত্তরটি নিলাম, কিন্তু বন্ধু উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন গ আব্দুস সাত্তার। আপু, আরেকটা ফোন নিয়ে আসি। ঠিক আছে। হ্যালো বন্ধু। হ্যালো ভাই, আমি সাদিয়া। সাদিয়া। সাদিয়া কোন ক্লাসে পড়ছো? ভাই ক্লাস 9-এ। ক্লাস 9-এ। সাদিয়া কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। ভাষা ও ব্যাকরণ থেকে প্রশ্ন করব। ঠিক আছে সাদিয়া, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, ভাদুড়েতে কোন অর্থে এ প্রত্যয় যুক্ত হয়েছে? অপশন ক উপকরণ, অপশন খ অব্যয়জাত বিশেষ্য, অপশন গ তৎকালীনতা। ঝটপট উত্তরটি দিয়ে দাও। ভাই অপশন গ তৎকালীনতা। অপশন গ তৎকালীনতা উত্তর নিলাম, এবং উত্তর একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সম্বন্ধের বই। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? অপশন ক সৌরভ, অপশন খ রূপবান, অপশন গ চৌকস। এই প্রশ্নের উত্তরটিও ঝটপট দিয়ে দাও। ভাই অপশন ক সৌরভ। অপশন ক সৌরভ উত্তর একদম সঠিক। তুমি পেয়ে গেলে আরো 500 টাকা সমমূল্যের বই। সাদিয়া, আমরা কি তৃতীয় প্রশ্নে যাব? ভাই না, আর যাব না। ওকে, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। আপু, শুনছিলাম আপনার কথা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনি কিভাবে যাচ্ছিলেন। আপু, অনুষ্ঠানের এই পর্যায়ের সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবার। বিরতি শেষে আপনার সঙ্গে আবারও কথা হবে। বন্ধু, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এবং ছিলেন রূপা ফরহাদ। চলো তার সাথে কথা বলি। আপু, কথা হচ্ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যোগদান সম্পর্কে। আপু, ওইখানে যোগদান করার পর আপনারা গান শুরু করলেন, গান গেয়ে উদ্বুদ্ধ করলেন মুক্তিযোদ্ধাদের, বাঙালিদের। তা আপু, আমরা এখন আপনার কাছ থেকে একটি গান শুনতে চাচ্ছি। ওখানে আসলে সমবেত সঙ্গীতই বেশি হতো। যেমন অনেক গান আমরা গেয়েছি, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, স্বাধীন স্বাধীন, এরকম দিকে দিকে অনেক অনেক গান গেয়েছি। তো যেমন পূর্ব দিগন্তে, এটা গানটা অনেক প্রচলিত হয়, যার জন্য আচ্ছা, এটা আমি 2 লাইন একটু গেয়ে শোনাই। হ্যাঁ। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে
গণ সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে গণ সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি আমি, যেমন আমরা যখন গান গাইছিলাম সে সময় যখন যুদ্ধে আমরা রত, তখন সন্তর্পণে ঈদ এসে গেছে। আচ্ছা আচ্ছা, ওই সময় তো ঈদ তো আমরা তো ঈদকে গ্রহণ করতে পারছি না, কারণ আমরা তখন যুদ্ধে সবাই ব্যস্ত। তো হ্যাঁ, তো আমাদের গানগুলো হতে কি পরিপ্রেক্ষিতে মানে এক একবার যেমন সামনে আমরা এগিয়ে যাচ্ছি, সেগুলোর কিন্তু যেমন সূর্য উঠেছে রক্তলাল প্রথম দিকে, তারপরে আস্তে আস্তে স্বাধীন স্বাধীন দেশ স্বাধীন হচ্ছে, স্বাধীন স্বাধীন দিকে দিকে এই যে গানগুলো একটার পর একটা মানে চলছিল, এই সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু গানগুলো আবার হচ্ছিল। তো সেরকমই যখন চাঁদ উঠেছে, চাঁদ উঠবে ঈদের, হ্যাঁ সেই হিসাবে একটি গান তৈরি হলো সেই প্রেক্ষাপটে। তখনই শহীদুল ইসলাম উনি প্রয়াত গানটা লিখেছিলেন এবং অজিত দা সুর করলেন, এবং এই গানটি গাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। আমি নিজেই গানটি গেয়েছিলাম। তো এই গানটা আমি একটুখানি শোনাই। চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ তুমি ফিরে যাও, দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালী আঁচল কোথায় রাখবে বলো, দেখো মানুষের খুনে খুনে রক্তিম বাংলা, রূপালী আঁচল কোথায় রাখবে বলো, চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ তুমি ফিরে যাও। বাহ, অনেক সুন্দর আপু। এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানগুলো রেকর্ড হতো, সেই রেকর্ডগুলো কোথায় এবং রেকর্ডের ব্যবস্থাটা কেমন ছিল? এত অত্যাধুনিক ব্যবস্থা তো না, কিছুই ছিল না বলা চলে। আমরা বালিগঞ্জে, কলকাতার বালিগঞ্জে সুচিত্রা সেন তার বাসার কাছাকাছি একটা বাসা আর কি, সেখানে আমাদের রেকর্ডিংগুলো হতো গানের। একটা মাইক্রোফোন, ছোট্ট একটা মাইক্রোফোন, আর চারিদিকে ঘিরে আমরা দাঁড়াতাম। কতজন? 12-15 ম্যাক্সিমাম, মানে হ্যাঁ শিল্পী। আমরা এরকম কোরাসি হতো তো বেশিরভাগ। আমরা 15 মিনিটে গান রচনা হতো, 15 মিনিটের সুর হতো, 15 মিনিটে আমাদের শিখিয়ে গানটা গাওয়ানো হতো। বুঝছো, আমি বললাম যে কথায় কথা যে 15 মিনিট খুব একটা সময় আমাদেরকে দেওয়া হতো না, এবং খুব তাড়াতাড়ি করে, কারণ এর পরেরটা তো আবার করতে হবে এরকম। আমাদের সঙ্গে সঙ্গে আমরা হয়তো গান গেয়ে আসলাম, তারপরে আবার জল্লাদের দরবার, আবার তখন ইংলিশ নিউজ, বাংলা নিউজ, অনেক কিছু নাটক, এগুলো তো হতো, চরমপত্র। তো একটা মাইক্রোফোন, তো আমাদেরকে তো এই জন্য তাড়াতাড়ি করে মানে করে শেষ করতে হতো। তো এই গানগুলো আমরা যখন গাইতাম, আমার মনে আছে যে পূর্ব দিগন্তে গানটা যে গাইলাম, হ্যাঁ সূর্য উঠেছে, সমর দাস প্রয়াত, উনি অনেক সুর করেছেন। তো আমাদেরকে খালি বলতো গলায় জোর উঠাও, জোর উঠাও, কিন্তু আমাদের জোর অটোমেটিক্যালি গলায় এসে গেছিল তখন। হ্যাঁ, প্রতিবাদটা তখন, যেহেতু তখন তো আমরা একদম প্রতিবাদ করতে যাচ্ছি, এমন না যে পরে গাইলে আর এক রকম, কিন্তু তখন সেই মুহূর্তের গলা আমাদের অন্যরকম একটা ছিল। তো সেই জন্য আমরা ওইভাবে তখনকার গানগুলো অত তাড়াতাড়ি আমরা তুলতে পেরেছি এবং গাইতে পেরেছি। অনেক ভালো লাগলো আপু কথাগুলো শুনে। আপু একজন বন্ধু ফোনে অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো বন্ধু। আমি মনিকা বলছি। মনিকা বলছো? মনিকা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ। মনিকা কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। মনিকা কোন স্কুলে পড়ছো? হানিয়া বেগম উচ্চ বিদ্যালয়। আচ্ছা মনিকা, তোমার জন্য প্রথম প্রশ্ন, রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কারক কে? অপশন ক আবু তাসফিন, অপশন খ উইলিয়াম হার্ভে, অপশন গ ইবনে নাফিস। মানে অপশনগুলো আবার একটু বলবেন? অপশন ক আবু তাসফিন, অপশন খ উইলিয়াম হার্ভে, অপশন গ ইবনে নাফিস। মানে অপশন ক উইলিয়াম
অপশন খ উইলিয়াম হার্ভে, উত্তরটি নিলাম এবং উত্তর একদম সঠিক। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। যাচ্ছে পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের সংবিধান রচনার একমাত্র মহিলা সদস্য কে? অপশন ক সুফিয়া কামাল, অপশন খ হেনা দাস, অপশন গ বেগম রাজিয়া বানু। অপশন ক সুফিয়া কামাল। অপশন ক সুফিয়া কামাল, উত্তরটি নিলাম কিন্তু দুঃখিত ভাইয়া, উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন গ বেগম রাজিয়া বানু। হ্যালো বন্ধু, হ্যালো, কি নাম? জান্নাত, জান্নাত। জান্নাত কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8, ক্লাস 8। জান্নাত কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বিজয়ের মাস। বিজয়ের মাস। বিজয়ের মাস। জান্নাত, তোমার জন্য প্রথম প্রশ্ন। মুক্তিযুদ্ধকালীন সময়ে পরিচালিত একমাত্র মহিলা গেরিলা ট্রেনিং সেন্টারটি কোথায় অবস্থিত? অপশন ক ভারতের আগরতলা, অপশন খ ভারতের গোবরা, অপশন গ মুজিবনগর। ভাইয়া অপশন ক ভারতের আগরতলা। অপশন ক ভারতের আগরতলা, কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে ভারতের গোবরা। এই ট্রেনিং সেন্টারের পরিচালক ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। আপু, তো আপনার কণ্ঠে গান শুনলাম, জানলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে। আপু, আমরা আরো গল্প করবো আপনার সঙ্গে। এটার সাথে নিয়ে তোমাদের জন্য ছবির গ্যালারি। তাহলে ঝটপট ছবিটি দেখে নাও আর আমার উত্তরটি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। ছবির প্রত্নতাত্ত্বিক স্থানটির নাম বলো। ওয়ারি বটেশ্বর, অপশন খ বিক্রমপুর বিহার, অপশন গ শালবন বিহার। ভাইয়া ক ওয়ারি বটেশ্বর। অপশন ক ওয়ারি বটেশ্বর। উত্তর নিলাম এবং উত্তরটি একদম সঠিক হয়েছে। তুমি পেয়ে গেলে 500 টাকা সমমূল্যের বই। আপু কোন ক্লাসে পড়ছো? ভাইয়া ক্লাস 10। ক্লাস 10। ঠিক আছে, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইনি একজন কম্পিউটার বিজ্ঞানী, তার নাম বলো। অপশন ক জেমস গসলিং, অপশন খ রিচার্ড স্টলম্যান, অপশন গ মার্টিন ডেল। ভাইয়া গ মার্টিন ডেল। উত্তরটি নিলাম কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন ক জেমস গসলিং। আপু, আপনার সঙ্গে আরো কথা বলবো, তবে আরো একটি ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধু। হ্যালো, হ্যালো, কি নাম? আমার নাম মনিরা। মনিরা কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 6। ক্লাস 6-এ পড়ছো। কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ইতিহাস ও ঐতিহ্য। ইতিহাস ও ঐতিহ্য। ঠিক আছে, প্রশ্ন করছি। মনিরা, তোমার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, প্রত্নতত্ত্ববিদদের মতে কি কারণে সিন্ধু সভ্যতার পতন ঘটে? অপশন ক যুদ্ধের কারণে, অপশন খ প্রলয়ঙ্করী বন্যার কারণে, অপশন গ ভূমিকম্পের কারণে। অপশনগুলো আরেকটু বলবেন? অপশন ক যুদ্ধের কারণে, অপশন খ প্রলয়ঙ্করী বন্যার কারণে, অপশন গ ভূমিকম্পের কারণে। ঝটপট উত্তর দিতে হবে। ভূমিকম্পের কারণে। উত্তর নিলাম কিন্তু ভাইয়া উত্তরটি ভুল। সঠিক উত্তর হচ্ছে অপশন খ প্রলয়ঙ্করী বন্যার কারণে। আপু, কথা হচ্ছিল আপনার সঙ্গে। আপু, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানগুলো প্রচার হয়েছিল সেগুলো সংরক্ষণ করা হচ্ছে কিভাবে? যেগুলো ওখানে প্রচার করা হয়েছিল সেই গানগুলো তো আমরা পাইনি। জি, সেগুলো এসে পাইনি। আচ্ছা আচ্ছা। কিন্তু এরপরে যে আমরা যারা বেঁচে ছিলাম, আমাদের মধ্যে অনেকে এখন নেই। আচ্ছা, তো কিন্তু সেভাবে কেউ এগিয়ে আসেনি এই গানগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং সংরক্ষণ করা। আমাদের মানে কণ্ঠে জি, গানগুলো নতুন করে গেয়ে যে নতুন করে আবার এগুলোকে সংরক্ষণ করার প্রচেষ্টা কারোর মধ্যে আমরা পাইনি। আচ্ছা। এটা আমাদের একটা আক্ষেপ, এটা ঠিক। আমাদের প্রজন্ম হয়তো এরপরে এই গানগুলো বারবার গাইবে, কিন্তু আমাদেরকে কিন্তু হারিয়ে ফেলবে, আমাদেরকে পাবে না, তাই না? জানবে না, আর আমাদের গলার গানগুলো আর থাকবে না। তো এজন্য আমরা মানে এখনো চাই যে এখনো যে কজন আমরা গাইতে পারি আমাদের গানগুলো যদি নিয়ে তারা সংরক্ষণ করে, জি,
তো আমাদের জন্য এটা একটা পাওয়া হবে, কারণ এটা একটা ইতিহাস, তাই জি। না? এটা আমরা আশা আমাদের করতেই পারি। ইতিহাসের হ্যাঁ। সাক্ষী একটা। হ্যাঁ, যেহেতু আমাদের অরিজিনাল গানগুলো নেই, জি সেহেতু আমাদের যারা এখনো আছি তাদের কণ্ঠের গানগুলো যদি রেখে দিতে পারে, এটা তো উচিতই আমার মনে হয়। হ্যাঁ, ইতিহাস এটা আমাদের দেশের জন্য দরকার। তো সংরক্ষণ, এটাই হলো কথা যে করা হয়নি। আচ্ছা আপু, আমাদের নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত করার জন্য আপনার মতামতটা কি আমাদের জন্য, আমাদের মতো যারা নতুন প্রজন্ম আছে? নতুন প্রজন্মের আমি তো দেখছি বেশ তাদের মধ্যে বেশ একটা উদ্দীপনা আছে, সামনে যখন এই সমস্ত এই দিনগুলোতে ওরা বেশ জানতে চায়। হ্যাঁ, জানতে চায়, এখন বিশেষ করে এই সময়গুলোতে দেখছি যে জানতে চায়। তারপরে আমি বলবো যে আমাদের নিজেদের, তাদের বাবা মা, হ্যাঁ, পরিবার থেকে ছোটবেলা থেকে তাদেরকে এই ইতিহাসগুলো একটু একটু করে জানলে হবে কি, এগুলো তাদের ভিতরে ঢুকে যাবে। এবং তারপরে তার যে পুরনো জিনিসগুলো যখন দেখবে যে হ্যাঁ সামনে তার প্রতিফলনগুলো হচ্ছে আস্তে আস্তে, তখন ওদের মধ্যে ওই পুরনো কথাগুলো কিন্তু যে বলেছিল মা দাদি যারা, তাদের সেই জিনিসগুলো দেখবে এবং তাদের মধ্যে ভিতরে এটা চলে যাবে। আর যদি কিছুই না জানে, কিভাবে দেশ স্বাধীন হলো, কিভাবে দেশ আসলো, কিভাবে হাতে একটা দেশ পেয়ে গেলাম, আমরা ইচ্ছা মতন যা খুশি তাই করব, তা তো না। অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। এটাকে সংরক্ষণ করে রাখা এটাকে সুন্দর করে মাকে যেভাবে আগলে রাখে সেভাবে আগলে রাখবে, তাই না? আপু দোয়া করবেন আমাদের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য, যাতে আমাদের মধ্যে দেশপ্রেম আরো উজ্জীবিত হয়। আপনি আমাদের অনুষ্ঠান এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এনটিভির পক্ষ থেকে, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। তবে আপনাকে এমনিতেই ছাড়ছি না, অনুষ্ঠান শেষে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার গান শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমারও ধন্যবাদ এনটিভিকে এবং তোমাকে। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একই অনুষ্ঠানে, একই সময়ে, একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো। আপু, আপনার কণ্ঠে গানটি শুনতে চাই। আচ্ছা, যে গানটি গাইবো এটা লিখেছেন নঈম গহর এবং সুর দিয়েছেন সমর দাস প্রয়াত শ্রদ্ধা। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, সময় তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হাওয়ার বুকে নৌকা এবার জোয়ার ভাসিয়ে দাও, হাওয়ার বুকে নৌকা এবার জোয়ার ভাসিয়ে দাও। সপ্তমুখীর বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়ালা, বজ্র বাঁধিয়ালা, বজ্র বাঁধিয়ালা, বজ্র বাঁধিয়ালা, বজ্র বাঁধিয়ালা। সম্মুখে বার দৃষ্টি তোমার, সম্মুখে বার দৃষ্টি তোমার, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা